আপনি এখন ক্ষমতায় আছেন, 6 মাস হয়ে গেছে, আপনারা কি করছেন? আপনি তো বিরোধী দলের মতো বক্তব্য দিলে হবে না। আমরা রাজনীতি করি না, দেখবেন দিন রাত আমগুলো মানুষের গাইল্লায়, পক্ষে বিপক্ষে গাইল্লায়। কয়টা আমলাকে গাইল্লায় বলেন তো? দেশের সবচেয়ে বড় চোর কারা? প্রজাতন্ত্রের কর্মচারীরা। রাজনীতিবিদরা চুরিচামারি করে, কিন্তু মোটা দাগে রাজনীতিবিদদের চুরিচামারিটা দেশে থাকে, নেতা কর্মীদেরকে দেয়, একটু বাড়িটারি করে টোর একটা প্লট ফ্ল্যাট কেনে। মোটা দাগে রাজনীতিবিদদের টাকা পয়সা দেশের বাইরে যায় না। দেশের বাইরে যায় কাদের টাকা? যাদেরকে আমি চিনি না। সবচেয়ে বড় সেক্টর ওয়াইজ ন্যাশনাল থিফ যদি বলেন, এটা হচ্ছে আমাদের ব্যুরোক্রেসি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমি দেখছি কিছুই বদলায়নি, এই ব্যর্থতার দায় আসলে কার? ধন্যবাদ। সামষ্টিক, আমাদের সবার। সাকসেসিভ গভর্নমেন্ট যারা দেশ পরিচালনা করেছেন সবার দায়। খাইসলত এমন একটা জিনিস, এটা ওভারনাইট বদলানো যায় না আর কি। তো সেই জায়গাতে মির্জা ফখরুল ভাই যে কথাটা বলেছেন খুবই যৌক্তিক কথা বলেছেন, বাট এটার দায় কিন্তু ওনাদের উপরও বর্তায় এটার, কারণ ওনারা দেশ শাসন করেছেন কোনো না কোনো ফর্মে 3 দফায়। ওনারা আসলে কি করেছেন? পার্টিকুলারলি তো ব্যুরোক্রেসিকে মেন করেছেন। তো সিভিল ব্যুরোক্রেসিকে রিফর্ম করা, সিভিল ব্যুরোক্রেসিকে ফাংশনাল করবার জায়গাতে যে ব্যর্থতা আছে, আংশিক দায় তাদেরকে সার্টেনলি নিতে হবে। এরপরে তো মোটা দাগে গত 16-17 বছরের আওয়ামী ফ্যাসিবাদ যেটা করেছে সেটা হচ্ছে রাষ্ট্রকে কাঠামোগতভাবে ভেঙে দিয়েছে। ব্যুরোক্রেসির যে নিজস্ব পেশাদারিত্ব ছিল, সেই পেশাদারিত্ব নষ্ট হয়ে গেছে। আপনার মুখ চেনা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, দলীয় ডিএনএ দেখে দেখে, পারিবারিক ডিএনএ দেখে দেখে ট্রান্সফার, প্রমোশন, অ্যাপয়েন্টমেন্ট এগুলো হয়েছে। তো সেগুলো সার্টেনলি আমাদের ব্যুরোক্রেসির যে পেশাদারিত্বের ধারাবাহিকতা ছিল সেটা যথেষ্ট পরিমাণ ভেঙে গেছে। একই ব্রিটিশ ইন্ডিয়া যদি ধরেন, সেখানে দেখবেন যে ক্ষমতার পালাবদল অনেকবার হয়েছে, কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের ব্যুরোক্রেসি কিন্তু এই লেভেলে ধসে যায় নাই। মোটা দাগে তারা তাদের পেশাদারিত্ব ধরে রেখেছে বলে আজকে এই যে বিজেপির হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ আসবার পরেও রাষ্ট্র একদম ভেঙে যায়নি। রাষ্ট্র তার জায়গাতে আছে। এটা গ্র্যাজুয়ালি দুর্বল হচ্ছে, কিন্তু রাষ্ট্র সেখানে আছে। পার্টিকুলারলি যেহেতু বিএনপি সরকার, তাদের ফেইলিউরের কথা মনে করায় দেই। দেখেন যে আওয়ামী লীগের আমলে জনতার মঞ্চ হয়েছে, যেখানে মখা আলমগীর থেকে শুরু করে এই আওয়ামী ঘরানার প্রচুর আমলারা সেডিশাসলি রাষ্ট্রদ্রোহিতার সামিল এমন কাজ করেছেন। সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী কখনো রাজনৈতিক ব্যানারে সংহতি জানাতে পারেন না, তো সেটা তারা করেছেন। পরবর্তীতে বিএনপি কিন্তু ক্ষমতা এসছে, কিন্তু এই মানুষগুলোকে শুধুমাত্র তারা ডিসমিস করছেন, অব্যাহতি দিয়েছেন। কিন্তু তারা যে রাষ্ট্রযন্ত্রকে ভেঙে দেবার জন্য কাজ করেছেন, এটার যে একটা সিরিয়াস জবাবদিহিতা, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যে একটা জায়গাতে আনতে হবে, বিচারিক জায়গা নিতে হবে, সেটা তারা কখনো করেন নাই। সেটা না করবার কারণে কি হয়েছে দেখেন। শুধু এক্সাম্পল দিই, নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, যিনি এখন জেলে আছেন, তিনি কিন্তু সেই জনতার মঞ্চের অন্যতম আমলা ছিলেন যারা ওই সময় অ্যাক্টিভলি রোল প্লে করেছে। মাখা আলমগীর আওয়ামী লীগের মন্ত্রী ছিল, আরো ডজন খানেক। তো সেই নুরুল হুদা ডেপুটি সেক্রেটারি অবস্থায় বিএনপি সরকার তাকে অব্যাহতি দিলেন। আওয়ামী লীগ এসে কি করেছে? তাকে ভূতাপেক্ষা আপনার প্রমোশন দিয়ে সচিব টচিব বানানো, তারপরে সকল টাকা পয়সা শোধ করা, তারপরে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার করলো। বিএনপি সরকার যদি তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার করত, তার সাজা হইতো, তাহলে বাংলাদেশের আমলাদের গত 17 বছরে নষ্ট হবার যে ধারাবাহিকতা আমরা দেখেছি, সেটা আসলে হতো কিনা, এটা আমি আর্গু করতে পারি আর কি, যে এটা হওয়ার সম্ভাবনা অনেক কমে যেত। তো সেখানে আজকের মাননীয় আমাদের প্রিয় ফখরুল ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে কারেক্ট, কিন্তু ওনাকে এট এ টাইম এটা দায় নিতে হবে, যেটার জন্য কালেকটিভ ওনার ফেইলিওর আছে, ওনাদের ফেইলিওর আছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আপনি এখন ক্ষমতায় আছেন, 6 মাস হয়ে গেছে, আপনারা কি করছেন? এটা আমরা শুনতে চাই। আপনি তো বিরোধী দলের মতো বক্তব্য দিলে হবে না। এটা হচ্ছে বিরোধী দলের রাজনৈতিকদের বক্তব্য, যে আমরা দেখতে পাচ্ছি আমরা কাজ করছে না, রেগুলার আমরা বলছি। যেমন ধরেন শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যেটা জুলাইয়ের শহীদ আহত পরিবারকে পুনর্বাসন করবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের 5-6 মাস ধরে বেতন নাই, সরকার টাকা দিচ্ছে না, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় টাকা দিচ্ছে না। কেন টাকা দিচ্ছে না? বলতেছে এটা তো ফাউন্ডেশন, ইন্ডিপেন্ডেন্ট বডি, আর রাষ্ট্রই তো এই বডিটা বানিয়েছে। তো রাষ্ট্র 100 কোটি টাকা এর আগে দিয়েছে, বাকি টাকা দিচ্ছে না সে। তাহলে এইটা কেন করছে না? আমলারা করতে দিচ্ছে না। মাননীয় মন্ত্রীদের সাথে আমি কথা বলছি ডিপার্টমেন্টে, বলে ভাই আমলারা একমত হচ্ছে না। আরে আমলারা একমত হবে না মানে কর্মচারীরা একমত হচ্ছে না, এটা কেমন কথা? আপনি তাহলে কিভাবে দেশ শাসন করবেন? সার্টেনলি আমাদের প্রশাসনের কাঠামো যন্ত্র ভেঙে গেছে। তাহলে সেই জায়গাতে একটা হচ্ছে আমাদের একটা
সেলফ ক্রিটিসিজমের জায়গা দরকার। আমরা যারা রাজনীতি করছি, যারা সরকার পরিচালনা করছেন, তাদেরকে দেখতে হবে যে আমাদের দেশ পরিচালনার প্রিভিয়াস ফেইলিয়ার কোথায় কোথায় আছে, এবং ইকুয়ালি যেহেতু সংস্কার আমাদের নতুন রাজনীতির একটা মুদ্রা জায়গা জুলাইতে আসছে, আগামীতে আমরা আসলে কি করতে চাই সেটার একটা প্রস্তাবনা সরকারের কাছ থেকে আমরা দেখতে চাই। যে জুলাইকে সামনে রেখে যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন 31 দফাতে আছে, আমলাতন্ত্রকে ঢেলে সাজানো হবে এই কথা বলে দেয়া আছে। সংস্কারের মূল বাধা আসলে কি? বাধা হচ্ছে খাইসলত, একটা লম্বা প্র্যাকটিস, একটা ব্যাড হ্যাবিট। ধরেন যে বিড়ি খায়, পার্সোনাল এক্সাম্পল বলি আর কি, ধরেন যে বিড়ি খায়, সে দেখবেন এটা এমন একটা জিনিস সে বাথরুমে বসেও খায়, কিন্তু আপনি দেশের সবচেয়ে 5 স্টার থেকে এনে তাকে ডিনার দিয়ে বাথরুমে সার্ভ করেন, দেখেন টয়লেটে বসে সে ওইটা খাবে কিনা, ওইটা খাবে না সে, কিন্তু বিড়িটা সে ওখানে বসে খাবে। কেন? ওইটা হলো তার খাইসলত। তো রাষ্ট্র এই ধরনের খাইসলতওয়ালা জনগোষ্ঠীর সমন্বয় করেই তো রাষ্ট্র। এমন তো না যে আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা মেঠো লোক, আমরা পচে গেছি। ওইখানে সচিবালয় যারা বসে আছেন এরা সবাই মানে উপর থেকে নাজিল হয়েছেন ফেরেশতাদের মতো। ওনারা খালি ওখানে নাজিল হন, কাজ করেন, আবার উপরে চলে যান, এমন তো না। তাহলে গণঅভ্যুত্থান থেকে আমরা কোনো শিক্ষা নেইনি? না না, শিক্ষা তো নেওয়ার প্রশ্ন না। শিক্ষা হচ্ছে আমরা শিক্ষা নিয়েছি বলেই তো আজকে জবাবদিহিতা নিয়ে কথা বলছি, সংস্কার নিয়ে কথা বলছি, রেট্রোস্পেক্টিভলি আওয়ার কালেকটিভ ফেলিয়ার নিয়ে কথা বলছি। এটাই তো গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থান কি? মানে একটা জাতির অনেক বড় বড় ঘটনাগুলো যেটা করে ধাক্কা দিয়ে দেয় যে কি ব্যাপার, গত 30 বছরে তুমি তো বদলাইলা না। আবার 90-তে একটা ধাক্কা দিছিল, কই 71-এ তোমার তো বদলানোর কথা ছিল, 71-এ একটা ধাক্কা লাগছে, কই 47-এ তুমি তো বদলাও নাই। এই বড় বড় ঘটনাগুলো কি করে? আমার কালেকটিভ সাইকি, আমার কালেকটিভ মেমোরি, আমার পলিটিকে শেক করে যে তোমার তো বদলানোর কথা ছিল, তুমি বদলাও নাই। তো এই জন্য হচ্ছে এটা একটা লড়াই, এই তর্ক আলাপ জবাবদিহিতার জায়গা থেকে এটা করতে হবে। আমলাতন্ত্রের ব্যাপারে আমাদের একটা বড় ফেইলিয়র হচ্ছে, দেখেন আমলাতন্ত্র যে 6টা গুরুত্বপূর্ণ কমিশন হয়েছিল তার ভিতর একটা কিন্তু ব্যুরোক্রেসির রিফর্ম কমিশন ছিল। ঐকমত্য কমিশনের স্যাডলি আমরা অনেক কমিশন অনেক টপিক নিয়ে কথা বলেছি, আমলাতন্ত্রের সংস্কারের আলাপ এজেন্ডাভুক্ত করতে পারি নাই আমরা। কমিশনের পেছনে কি কারণ? আমলাতন্ত্র নিজেরা, তারা এই টপিক আলোচনার এজেন্ডাভুক্ত করতে দেয় নাই বলে আমার কাছে মনে হয়েছে। আমরা যখনই মাননীয় সদস্যদেরকে বলেছি আমরা এটা নিয়ে কথা বলতে চাই, বারবার বলেছি, আমি ওখানে দাঁড়ায় বক্তব্যে বলেছি যে ব্যুরোক্রেসি রিফর্ম নিয়ে এখানে আলাপ হইতে হবে। এই কমিশন কি কি জিনিস প্রস্তাব করেছে, আমরা এটা ডেডলাইন চাই, আমরা কোর্স অফ অ্যাকশন চাই, আমরা এটা রোডম্যাপ চাই যে এই প্রস্তাবনাগুলো কিভাবে বাস্তবায়িত হবে। কিন্তু স্যাডলি এটা বাস্তবায়িত হয়নি। কেন হয়নি? এটাই হচ্ছে ব্যুরোক্রেসি, যে একটা অযাচিত ক্ষমতা আমাদের রাজনৈতিক সরকারগুলোর উপরে প্রয়োগ করে থাকে, এটা সেটার একটা ফল। দিনের পর দিন তাহলে কি আমলাতন্ত্রই রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে? একটা বড় নিয়ন্ত্রণের জায়গা তো আছে বলেই তো আওয়ামী ফ্যাসিবাদ টিকে যেতে পেরেছে, আছে বলেই তো তারা সব সরকারের আমলেই তারা ভালো থাকে। আহমদ সাফার একটা বিখ্যাত লাইন আছে আর কি, সেটা হচ্ছে আমলারা নিজেরাই একটা দল, যেই দলের নেতা কর্মীদেরকে জেল খাটা লাগে না, তাদেরকে পত্রিকায় এক্সপোজড হয় না, তাদেরকে জনগণ চেনে না, তাদেরকে গালিও দেয় না। আমরা রাজনীতি করি না, দেখবেন দিন রাত আমগরে মানুষে গাইল্লায়, পক্ষে বিপক্ষে গাইল্লায়। কোন কয়টা আমলাকে গাইল্লায় বলেন তো? দেশের সবচেয়ে বড় চোর কারা? প্রজাতন্ত্রের কর্মচারীরা। রাজনীতিবিদরা চুরিচামারি করে, কিন্তু মোটা দাগে রাজনীতিবিদদের চুরিচামারিটা দেশে থাকে, নেতাকর্মীদেরকে দেয়, একটু বাড়িটারি করে টোরে একটা প্লট ফ্ল্যাট কেনে। মোটা দাগে রাজনীতিবিদদের টাকা পয়সা দেশের বাইরে যায় না। দেশের বাইরে যায় কাদের টাকা? যাদেরকে আমি চিনি না। সবচেয়ে বড় সেক্টর ওয়াইজ মানে ন্যাশনাল থিফ যদি বলেন, এটা হচ্ছে আমাদের ব্যুরোক্রেসি। সংস্কারটা কোথা থেকে শুরু হবে, যেখানে সদিচ্ছার ঘাটতি রয়েছে? আপনিই বলছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্ট ডিসাইসিভ কিনা, যে আমরা ব্যুরোক্রেসিকে ওভারহলিং করতে চাই। এখানে যথেষ্ট ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি যদি আপনাকে একটু স্মরণ করিয়ে দেই, অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলেও কিন্তু এই আমলাতন্ত্রের জটিলতা নিয়ে আমরা শুনেছি, অনেক অভিযোগের কথা আমরা শুনেছি। তারপরে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার তো খুব অল্প সময়ে একটা লিমিটেড ম্যান্ডেট নিয়ে আসছে, পার্টিকুলারলি ধরেন নির্বাচন ফোকাস, কিছু টুকিটাকি রিফর্ম, রাষ্ট্রটা যেন ভেঙে না যায়। এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে যে ক্ষমতায় আসছে সরকারি দলের, এবং 31 দফাতে সরকারের সিরিয়াস লিখিত কমিটমেন্ট আছে। আমরা চাই সরকার এইটাকে এখন ম্যাটেরিয়ালাইজ করুক, প্রয়োজনে কনসেনসাসে যাক। আপনার বিরোধী দল যারা সংসদে আছেন এবং বাইরে যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে ডাকুক। মানে একটা জিনিস কি হবে, সরকারি দল পপুলার সিদ্ধান্ত নিতে বেশি রাজনৈতিক ঐক্যমত্য এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ হচ্ছে যে আমরা তো বাইরে সমালোচনা করব কারা? আমরা সরকারের সমালোচনা তো আমরাই করব।
তো সরকার যদি নিজেই সবাইকে নিয়ে এই কাজটা করে, যে দেশের সাথে আসেন এই কাজটাতে আমরা একমত হই, তখন সরকারকে তো কেউ আনপপুলার করবার চেষ্টা করবে না এই পয়েন্টে। অতএব কনসেনসাস বিল্ডিং এর মধ্য দিয়ে যদি আমরা রিফর্মটা আন্ডারটেক করতে পারি, যেটা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে বলবো, ফখরুল ভাইকে বলবো, আপনারা ইনিশিয়েটিভ নেন, আপনারা সিনিয়র লিডার, আপনারা জীবনের শেষ প্রান্তে চলে আসছেন, পারহাপ দিস ইজ ইউর লাস্ট ক্যাবিনেট পজিশন, মানে আপনাকে অনেক আল্লাহ লম্বা হায়াত বাঁচায় রাখুক, মানে আমাদের তো কোনো আপত্তি নাই বেঁচে থাকলে, তো আপনাদের তো হারানোর কিছু নাই আর জীবনে, এখন কিছু আনপপুলার সিদ্ধান্ত নিয়ে যান যেটা আমাদের সবার জন্য কালেকটিভ ফিউচার তৈরি করে দেবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।